প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আজকের প্রথম অনলাইনের লাইভ ক্লাসে সকলকে সুস্বাগতম। আমরা শুরু করছি আজকে আমাদের নতুন এই বাবু কি করে দিয়ে গেছে তো দেই পাওয়ার পয়েন্টে তুমি যাতে যাবে না। 2020-21 শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে আজকের অনলাইনের প্রথম ক্লাসে পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুন্দর আছো। সেই অবস্থায় আজকের ক্লাসে অংশগ্রহণ করছো। আমরা আজকের ক্লাসে আমার কথা তোমরা শুনবে, তোমার কথা আমরা একটু দেখব। আমাদের আজকের ক্লাসটা হলো ওরিয়েন্টেশন ক্লাস, এবং এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিভাবে অনলাইন ক্লাস করতে পারি, আমাদের সিলেবাসে কি আছে, এই ধরনের ধারণা আমরা পেতে চাচ্ছি। আমি একজনকেই আমার দেখছি, সে তাহাদিয়া। তুমি নিশ্চয় ভালো আছো। আমাদের এই সর্বশেষ ক্লাস হবে আমাদের রসায়ন ক্লাস। প্রতি সপ্তাহে আমাদের রসায়নের 2টি ক্লাস আছে। একটি আছে আমাদের রবিবারে, আর একটি আছে আমাদের বৃহস্পতিবারে। দেখো, এই বৃহস্পতিবারের যে ক্লাসটা আমাদের, যদিও 11টায় রুটিন দেওয়া আছে, এই ক্লাসটা আমি 11টায় নিব না। এই ক্লাসটা আমি সাধারণত 1:15 তোমাদের নিব। প্রতি বৃহস্পতিবার 1:15 আমরা এই ক্লাসটা করব। তোমরা সেইভাবে রেডি থাকবে। আমি কলেজ থেকে ফিরে এসে 1:15 বসে তোমাদের এই ক্লাসটা নিব। তোমরা সেইভাবে এই টাইমটা ম্যানেজ করবে। তাহলে শুনতে পাচ্ছ আমি যা বললাম? এবং তোমাদের আর যত বন্ধু আছে সকল বন্ধুকেও কথাটি তোমরা জানাবে যে আমাদের রসায়নের 2টি ক্লাস, একটা ক্লাস রবিবার 9:30 এবং আর একটা ক্লাস বৃহস্পতিবার 1:15। তোমরা এই রুটিনটা লিখে নিও। যাক, আমি আমার ক্লাসের সকল নতুন ছাত্রছাত্রী শিক্ষার্থীকে আমার ক্লাসে জানাই সুস্বাগতম। আমি আগেই বলেছি যে আমার ক্লাসে তোমরা কে আছো, কিভাবে আছো, পারলে একটু জানিয়ে দাও। এবং তাজা তোমরা, তারপরে নাফিজা, তোমরা অন্য যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু বলবে আমরা কখন ক্লাস করব, কিভাবে ক্লাস করব, আমাদের ক্লাসটা কেমন হচ্ছে। আমি আগেই বলছি যে আজকের ক্লাসের সকলকেই সুস্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ব্ল্যাকবোর্ড আছে। এই ব্ল্যাকবোর্ডে আমরা মাঝে মাঝে লিখতে পারবো। তাছাড়া আমাদের এই ক্লাসে সকল তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস করাতে গিয়ে তোমাদের বিভিন্ন তথ্যপত্র দেওয়ার জন্য যেভাবে সাহায্য করব, আমি কিন্তু তোমাদের কাছ থেকে ঠিক এটাই আশা করব যে তোমরা আমার ক্লাসে আছো, আমার ক্লাসে থাকবে এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, আমার ক্লাস বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে কিনা, সেই কথাগুলি আমাকে জানাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম এখনো দেখো আমাদের আজকের ক্লাস হবে ওরিয়েন্টেশন ক্লাস। আমরা আজকে কলেজে থাকলে সাধারণত আমরা পরিস্থিতি পর্বটায় সেরে নিতাম,
তা তোমাদের সকলের পরিস্থিতিটা আমি মনে হয় পাচ্ছি না, আর আমি জানতেও পারিনি এখনও কে কে ভর্তি হয়েছ। যাক, আমি আজকে থেকে দেখছি তোমরা শেয়ার করে এই ক্লাসটি জানাবে যে আমাদের ক্লাস এটা প্রতি বৃহস্পতিবার 1:15 আর রবিবার 9:30। এইভাবে তোমরা ক্লাস করলেও আমরা সিলেবাসের অনেকটা আগাতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের সুস্বাগতম আমরা সকলকে জানাই কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। তাহলে এবার কি এখন দেখো, আমরা এত সময় আমাদের পরিচয় দেয়নি। আমি আমার পরিচয়টা দিয়ে রাখি, তারপরেও বলি যে দেখো তোমরা অনেকেই আমাকে চেনো। আমি রবীন্দ্রনাথ ঘোষ, প্রভাষক, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। আমার মোবাইল নাম্বার 01724076492। আমাদের এখন আগে পরিচয় দিতে গেলে যেমন গ্রামের বাড়ি, থানা, জেলা এতগুলো ব্যবহার করতাম। আসলে দেখো এখন একটা মাত্র কয়েকটা সংখ্যা দিয়েই আমাদের পরিচয়টা আমরা দিতে পারি। দেখো যেমন মোবাইল নাম্বারটা হলেই আর মনে হয় আমাদের কিছুই লাগে না, তাই না? তারপরেও আমি বলি, আমি তোমাদের যশোর জেলারই। আমার থানা মনিরামপুর, আমার গ্রাম জালালপুর, এটা মনিরামপুরের 7 নম্বর খেদাপাড়া ইউনিয়ন। তো যাক, দেখো এখানে আমাদের পাকশিয়া আইডিয়াল কলেজের পেজে ক্লাসগুলো পাওয়া যাবে। তাছাড়া তোমরা দেখবা ডি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি, তার পেজে ইউটিউব চ্যানেলে এটা পাওয়া যাবে, বোর্ডের চ্যানেলে পাওয়া যাবে, আমাদের শার্শা থানার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এছাড়া আমার আরও একটি ব্যক্তিগত চ্যানেল আছে, রিড ইউর কেমিস্ট্রি, সেখানেও তোমরা এটা পেতে পারো। যাক, দেখো তাহলে আমরা এইবার যে কাজটি করি, দেখো এইচএসসি কেমিস্ট্রি অনলাইন, এইচএসসি কেমিস্ট্রি ওরিয়েন্টেশন ক্লাস, এইচএসসি কেমিস্ট্রি ওরিয়েন্টেশন ক্লাস। আজকের বিষয়বস্তু আমরা হয়তো বুঝতেই পারছি অনেকে বিষয়বস্তু কি হতে পারে, তাই না? আমি আমার আজকে সত্যই যে আমি 2 জন স্টুডেন্টকে নিয়ে ক্লাসে ঢুকছি। দেখো আমার ক্লাসে কিন্তু আমাদের সায়েন্সের সেকেন্ড ইয়ারের অনেক ছেলে মেয়ে উপস্থিত থাকে, এটা হয়তো তোমরা অনেক আগে থেকেই জানো। আমি যেটা বলছি যে আমরা আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, আমাদের কোনো পড়ালেখা নিয়ে আলোচনা কিন্তু আজকের ক্লাসে নেই। আমরা আমাদের বিষয়বস্তু কি আছে দেখি। দেখো সিলেবাসটা কি, আমরা আমাদের বিষয়বস্তু কি বলছি, সিলেবাস কি, অর্থাৎ আমরা আগামী 2 বছর পরে যখন পরীক্ষাটা দিব, এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমরা কি পড়ব, আমার কি পড়তে হবে। আমরা রসায়ন পড়বো, প্রথম কথা আমরা রসায়ন পড়বো, কিন্তু রসায়নের কোন জায়গাগুলো আমরা পড়ব সেটা একটা নির্ধারিত জায়গা, যে এই জায়গা থেকে পড়বো, ঠিক ওইখান থেকে আমার যে এক্সামিনার আছে তারা প্রশ্ন করবে, সেই প্রশ্নের আনসার দেবো, যে জিনিসটাকে আমরা সাধারণত সিলেবাস বলি। দেখো তারপরে আছে কি শিকন ফল। আসলে শিকন ফলটা কি, আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ধরো পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। এখন এই পরমাণুর গঠন নিয়ে যখন আমরা আলোচনা করব, এই পরমাণুর গঠন নিয়ে আলোচনা করলে এখানে আমরা কি পড়ব, এই পরমাণুর গঠন নিয়ে আলোচনা করতে গেলে এখানে আমাদের কি পড়তে হবে, বা পরমাণুর গঠন পড়লে আমাদের বিষয়বস্তু মনে করো পরমাণুর গঠন, তাহলে পরমাণুর গঠন পড়লে আমরা কি শিখতে পারবো। পরমাণুর, হ্যাঁ আমি সাদিয়া ইভাকে দেখছি। ইভা, থ্যাংক ইউ আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। সুস্বাগতম।
সুস্থ থাকো, সুস্থ আছো এই কামনা করি। আজকের ক্লাসের আলোচনায় আমরা ফিরে যাই। দেখো, আমরা বলছিলাম শিকন ফলটা কি, অর্থাৎ একটা বিষয়বস্তু পড়লে সেখান থেকে আমরা কি কি বলতে পারবো, কি কি শিখতে পারছি, সেই জিনিসটাই হলো আমার শিকন ফল। মানবন্টন, আমরা একটা অধ্যায়ের একটা সাবজেক্টের পরীক্ষা দেব। আমরা জানি কিন্তু যে আমাদের দুইটা পত্র আছে, একটা প্রথম পত্র আর একটা দ্বিতীয় পত্র। প্রথম পত্রেও আমার 100 নাম্বার আছে, দ্বিতীয় পত্রেও 100 নাম্বার আছে। আমরা যদিও জানি আমাদের লিখিত পরীক্ষা আছে কিন্তু 75 মার্ক। ফার্স্ট পার্টে 75, সেকেন্ড পার্টে 75। এই 75টা কীভাবে হচ্ছে, আমি এমসিকিউ এর জন্য কত পাবো, সিকিউতে কত পাবো, বা আমার কোনো অধ্যায় ভিত্তিক কোনো সিস্টেম আছে কিনা, একটা প্রশ্নে কত নাম্বার আছে, এরকম বিস্তারিত বন্টন করাকে আমরা সাধারণত মান বন্টন বলে থাকি। দেখো, যশোর বোর্ডের প্রশ্ন সম্পর্কে আমরা আসলে আগে এখন আন্তঃবোর্ড ছিল, আবার যশোর বোর্ড ভাগ হচ্ছে, যশোর বোর্ড ভাগ হয়ে আছে। যাক, আমরা মনে কর বিগত 1-2 সালের যশোর বোর্ডের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যশোর বোর্ডের প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব সেইটা। পরবর্তীতে দেখো, আমাদের প্রশ্ন আলোচনা, আমার একটা অধ্যায়ের প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন আমার থাকতে পারে, কিভাবে প্রশ্নগুলো হতে পারে, সেই ধরনের আলোচনা করব। সেটা ছিল আমার প্রশ্ন আলোচনা। তারপরে দেখো আছে আমাদের পাঠ্যপুস্তক। তোমরা বারবার যে কথাটা বলো যে কোন বইটা পড়বো, এর ভিতরে অনেকেই কিন্তু আমার কাছে ফোন করে জেনে নিয়েছো যে কোন বইটা পড়তে হবে। তাহলে সে বই সম্পর্কে আমার কিছু ধারণা দিতে হবে, সে বই সম্পর্কে ধারণা দিতে হবে যেখানে, সেই জন্য আমরা ওইখানে লিখেছি আমাদের পাঠ্যপুস্তক। প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই আমার কথা বুঝতে পারছো কিনা, আমার লেখা বোঝা যাচ্ছে কিনা, আমার কোনো সমস্যা আছে কিনা, তোমরা একটু লিখে আমাকে জানিয়ে দিলে আমি সত্যই খুশি হতাম। দেখো, আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা। তাহাদিয়া, ইভা, নাফিজা, আমি তোমার সকলকেই বলছি। যাক, দেখো এখন রসায়ন প্রথম পত্রের মানবন্টন নিয়ে আমরা একটা আলোচনা করি। রসায়ন প্রথম পত্রের মানবন্টন নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, আমাদের এই পত্রতে দেখো আমি এখানে লিখেছি, এই পত্রতে প্রশ্ন হবে মোট 8টি। আমার শুধু এই পত্র না, আমার সেকেন্ড পার্ট থেকেও প্রশ্ন হবে 8টি। দেখো, হ্যাঁ, থ্যাংক ইউ নাফিজা, তাহাদিয়া। দেখো, এই পত্রতে প্রশ্ন হবে মোট 8টি, লিখতে হবে 5টি। প্রতিটা প্রশ্নে আমাদের নাম্বার থাকবে 10। এই পত্র হতে প্রশ্ন হবে 8টি, লিখতে হবে 5টি, প্রতিটি প্রশ্নে নাম্বার থাকবে আমাদের 10। তাহলে আমাদের দেখো 5টা প্রশ্ন লিখতে হলে আমরা এখানে পাচ্ছি 50। তাহলে আমরা কিন্তু বলতেই পারি আমাদের সিকিউতে আছে 50 নাম্বার। প্রতিটি অধ্যায়তে প্রশ্ন হবে, তবে কত নাম্বার তা ঠিক থাকে না। 1 নাম্বারও হতে পারে, 2 নাম্বারও হতে পারে, আবার 2টো প্রশ্ন হতে পারে, এরকমই। প্রতিটা অধ্যায় হতে প্রশ্ন হবে, তবে কত নাম্বারের প্রশ্ন হবে এটা ঠিক থাকে না। দেখো, এমসিকিউ হবে 25টি। আমি এখানে তোমাদের আর একটা কথা বলি। দেখো, আমাদের টোটালি এমসিকিউ হবে 25টি, জ্ঞানমূলক হবে 40%, অর্থাৎ 10টি। জ্ঞানমূলক হবে 40%, অর্থাৎ 10টি। অনুধাবন হবে 30%, অর্থাৎ 7টি। আর প্রয়োগ হবে 20%, অর্থাৎ 5টি। এবং উচ্চতর দক্ষতা 10%, যেখানে থাকবে 3টি। দেখো, সম্পূর্ণটা যোগ করলে আমরা পেয়ে গেছি কিন্তু আমাদের 25টি প্রশ্ন। এখানে 10 আর 7 17, আর এখানে আছে 5 আর 3 8। এখন দেখো, আমাদের কোন অধ্যায় থেকে কোনটা কতটা অবজেক্টিভ হবে এটা কিন্তু সঠিক না, এটা বলা যাবে না। কোন অধ্যায় থেকে কতটা অবজেক্টিভ হতে পারে এটা কিন্তু সঠিকভাবে বলা যাবে না, বলা হয়ও না। তাহলে আমরা কি করব? এখন দেখো, বাজারে অনেকগুলো বই, 9-10-এ একটা ফিক্সড বই ছিল,
সেটা পড়লেই বলতে পারতাম বইয়ের ভিতর থেকে এতগুলো অবজেক্টিভ আমার এমসিকিউ আমার আসবে, আমি লিখতে পারবো। তাহলে এখানে কিভাবে হবে? আসলে এখানে একটা কথা আছে, দেখো আমাদের বাজারে অনেকগুলো বই আছে, 12-13টা। আসলে বই আমাদের সবগুলো বই ভালো, কোনো বই খারাপ না। হয়তো কিছু বই একটু বেশি তথ্য দেওয়া আছে, কিছু বইতে একটু কম তথ্য দেওয়া আছে, কোনো বইটা একটু সহজ সরলভাবে লেখা আছে, কোনো বইটা একটু কঠিন ভাষায় লেখা আছে। এরকমই সব রাইটারগুলোই ভালো এবং সবাই ভালো লিখেছে। দেখো এখন আমি যে কথাটা বলি তোমাদের, বাজার থেকে যে বইগুলো পাওয়া যাবে তার যে কোনো একটা বই তোমাকে গ্রহণ করতে হবে। বাজার থেকে যে বইগুলো পাওয়া যাবে তার যে কোনো একটা বই তোমাকে গ্রহণ করতে হবে। এবং দেখো আমি আরো একটা কথা বলি, এখানে আমাদের সব বইগুলোই ভালো। যে কোনো একটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খু রূপে তুমি যদি প্রতিটা শব্দ আয়ত্ত করতে পারো, তোমার ভিতরে নিতে পারো, যে কোনো একটা বই, কিন্তু তার মানে তুমি বলে না যেন ওটা আবার ফিজিক্স বই পড়বা, যে কেমিস্ট্রির জায়গায় তুমি ফিজিক্স বই পড়তে চাচ্ছ, কারণ কি ফিজিক্স বই পড়ে তুমি কিন্তু কেমিস্ট্রি বইয়ের অ্যান্সার করতে পারবে না, এটা কিন্তু হবে না। কেমিস্ট্রি প্রশ্নে অ্যান্সার করতে গেলে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি বই পড়তে হবে। দেখো তাহলে যে কোনো রাইটারের একটা ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বই তুমি ম্যানেজ করার পরে টপ টু বটম তুমি নিজের ভিতরে নিয়ে নিলে, তখন দেখবা ওই যে জ্ঞানমূলকের আমার আছে 10টা আর অনুধাবনের আছে আমার 7টা, এই 17টি অবজেক্টিভ তুমি অবশ্যই পেয়ে যাচ্ছ। এই 17টি অবজেক্টিভ তুমি অবশ্যই পেয়ে যাবে, তখন তাহলে তোমার বাকি থাকলো কি আর 8টি। এখন দেখো এই 8টি অবজেক্টিভ, অর্থাৎ এখানে তোমার প্রয়োগের 5টি আর হায়ার অর্ডার উচ্চতর দক্ষতার আছে 3টি। তাহলে এই 8টি প্রশ্নের জন্য তোমাকে কি করতে হবে? 8টি প্রশ্নের জন্য তোমাকে বিভিন্ন সালের প্রশ্ন বারবার অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বা আরো দু একটা বই তখনই ম্যানেজ করতে হবে, দেখতে হবে, তখনই তোমার এই 8টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো আমরা অনেক সময় 25টা অবজেক্টিভ অ্যান্সার করতে পারি, অনেক সময় কম হয়ে যায়। আবার কেউ দেখা যাচ্ছে 5টা-7টা বইয়ের মালিক আছে, 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারে না। আসলে শুধু বই ওই 5টা-7টা কিনেছে, সে কিন্তু কখনো একটা বই পড়ে দেখিনি। তুমি বই 3-4টে কিনলে, কিন্তু দেখা যাচ্ছে একটা বই সম্পূর্ণ পড়লে না, কি হবে বইটা কিনে? এখন দেখো তুমি একটা বই কেনো না, এই বইটা কিনে ভালো করে পড়ো, যে জায়গাটা তোমার খুব খারাপ মনে আছে অন্য একটা বন্ধুর কাছ থেকে বা বাজারে আর একটা বই যদি পারো কিনে, সেই জায়গাটা দেখে নিলে একটু, যে এই জায়গাটা কেমন আছে, বইটা কেনার সময় একটু দেখে নাও। হ্যাঁ জাহিদ, তুমি এত লেটে কেন? জাহিদ শুনতে পাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তরটা দেওয়া যা। তুমি কিন্তু অনেক দেরি করে আসছো আজকে, অথচ তুমি জানো ঠিক মতো যে কিভাবে ক্লাসে ঢুকতে হয়, তোমাকে আমি অনেক আগেই ঢুকিয়েছি। এবং অন্যদেরকে তুমি শিওর জানিয়ে দিবে যে আমি আমাদের ক্লাস শুরু করেছি, প্রতি রবিবার 9:30টায় ক্লাসটা হবে এবং প্রতি বৃহস্পতিবার 1:15-তে আমরা এই ক্লাসটা নিব। এইটা নিয়ে তোমাদের যা আলোচনা থাকবে, সহায়তা থাকবে, সব কিন্তু আমার সাথে, কলেজের কোনো স্যারের সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে এইটা নিয়ে তোমাদের কোনো আলোচনা করার দরকার নেই, কারণ আমার একটা ক্লাস নেওয়ার কথা, আমি কিন্তু সেখানে তোমাদের 2টো ক্লাস নিচ্ছি। অতএব সেই হিসাবে আমি কলেজে যাব বৃহস্পতিবার, ফিরে আসবো, ফিরে আসার পরে 1:15-তে তোমাদের এই ক্লাসটা নিয়ে বসবো। আশা করি তোমরা শুনতে পাচ্ছ সকলে, কারোর অসুবিধা হবে না। যাক, আমি যেটা বলছিলাম যে তাহলে আমাদের এই 8টা প্রশ্নের অ্যান্সার করতে গেলে আমরা কিভাবে করব? হ্যাঁ, থ্যাংক ইউ জাহিদ। দেখো এবার যে কোনো একটি বই খুব ভালো করে পড়লে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এমসিকিউ গুলি পাওয়া যাবে। বাকি প্রশ্নের জন্য বেশি বেশি প্রশ্নের প্র্যাকটিস করতে হবে। বাকি প্রশ্নের জন্য বেশি বেশি প্রশ্নের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বানানটা দেখো কেমন হয়ে গেছে, সরি আমি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখো প্রশ্নের মান বন্টন নিয়ে প্রথম পত্রের কিছু কথা আমরা বলে ফেলেছি। এখন দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আসে। দেখো সিলেবাস আলোচনা, আমরা কি করতে যাচ্ছি? আমাদের সিলেবাস আলোচনা। আমার আজকের ক্লাস তোমাদেরকে কেমন লাগছে, আমার কথা কিভাবে ভালো লাগছে কিনা? জাহিদ, আজকের ক্লাসটা কেমন মনে হচ্ছে তা দিয়া তুমি বলতে পারবে, যেহেতু তুমি প্রথম থেকে ছিলে। ইভা, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আজকের ক্লাসটা আমরা কেমন উপভোগ করছি। আমাদের দেখো এখনকার আলোচনা সিলেবাস নিয়ে।
আমরা এত সময় আমাদের মানবন্টন প্রথম পত্রের মানবন্টনটা দেখেছিলাম। অবশ্যই প্রথম পত্রের মানবন্টন না, ওই মানবন্টনটা আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোর ক্ষেত্রে একই আছে। এখন দেখো সিলেবাসে আমাদের দেখো প্রথম পত্রে আমাদের অধ্যায় আছে 5টি। আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের 5টি অধ্যায় আছে এবং কি কি অধ্যায় আছে। আমাদের অধ্যায় যখন 5টি, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরেই নিতে পারি আমাদের বইটা খুব ছোট, সিলেবাসটা খুব ছোট, এটা শেষ করতে মাত্র হয়তো 1-2 মাস লাগতে পারে। খুব ভালো লাগবে তাই না? যেখানে আমরা 9-10-এ 12টা অধ্যায় করে আসলাম, সেখানে আমরা মাত্র 5টি অধ্যায় পাচ্ছি। তাহলে 5টা অধ্যায় শেষ করতে আমাদের কত 2 মাস সময় লাগুক সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ 2 মাস 4 মাস, 5টা দুইটা পার্টে 5 10টা অধ্যায় আছে আমার। তো দুটো অধ্যায় 10টা অধ্যায় যদি আমার 2 মাস সময় লাগে, 4 মাস সময় লাগে, তাহলে আমার ইন্টার পরীক্ষা দিতে দেরি হবে কেন? তাহলে তোমরা লাফালাফি করছো কেন? করোনার জন্য ক্লাস শুরু হচ্ছে না তোমাদের? দিয়া এখানে তুমি চিন্তা করে দেখো একবার আম্মু, যে তোমাদের প্রথম ক্লাস আমরা আজকে শুরু করছি হিসাব মতো, কিন্তু এখানে একটা কথা যে আমাদের করোনার জন্য ক্লাস শুরু হচ্ছে না। আমাদের 5টা 10টা অধ্যায়, যেখানে তোমরা 9-10-এ 12টা অধ্যায় পড়েছো, তাহলে 5টা 10টা অধ্যায় যখন এখানে আছে, তাহলে কেন তুমি চিন্তা করছো? চিন্তা করার কোনো কারণ নেই, তাই তো? আসলে আছে, দেখো কিছুটা আমরা একটু খেয়াল করি। আমাদের যদিও 5টা অধ্যায় আছে, দেখো আমাদের এইটার পুরনো সিলেবাস যখন ছিল, সেই পুরনো সিলেবাসে আমাদের অধ্যায় ছিল 17টা। ফার্স্ট পার্টে ছিল 17টা, আর সেকেন্ড পার্টে ছিল 12টা। তাহলে 17 আর 12টা 29টা অধ্যায় ছিল তখন, যেখানে এখন আমার অধ্যায় আছে 5-5 10টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5-5 10টি অধ্যায় মানে আমাদের অধ্যায় কিন্তু অনেক কম। আমাদের দ্রুত পড়ে ফেলতে হবে এরকম না। আমরা যে কাজটা করব, যেটা পড়বো সেটাকে খুব ভালো করে পড়বো, মনের ভিতরে ভালো করে গেঁথে নিব। আমরা কখনোই চিন্তা করব না এই জিনিসটা যেন আমাদের মাথার উপর বোঝা না হয়ে দাঁড়ায়। আমরা এটা বুঝবো, তবে বোঝা হিসাবে নিব না। আমরা মনে বুঝে নেব, স্যারের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, বই পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করব, তবে কখনো আমরা মাথার উপরে বোঝার মতো নিব না। মাথার উপরে যেন না থাকে, এটা যেন মাথার ভিতরে থাকে, সেই সিস্টেমে আমাদের চলতে হবে। আমাদের 5টি অধ্যায়, আসলে দেখো এখানে 5টি অধ্যায় না, আমার মনে হয় 5টি অধ্যায়, কমপক্ষে 15টা অধ্যায়। আমি তোমাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি। দেখো আমাদের প্রথম পত্র বললাম আমরা, প্রথম পত্র 5টি অধ্যায়। এখন দেখো কি কি, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এখানে দেখো একটা কথা আছে, ল্যাবরেটরি একটা নিরাপদ একটা ব্যবহার। আমি ল্যাবরেটরিতে যাব, ব্যবহার করব, তবে নিরাপদ থাকবো, এটা না, বা আর অন্য কেউ নিরাপদ থাকবে। ল্যাবরেটরি, নিরাপদ এবং ব্যবহার, তাহলে 3টা জিনিস। ল্যাবরেটরিতে যাব, নিরাপদ থাকবো, অপরকে নিরাপদ রাখবো এবং সেই ল্যাবরেটরিকে ব্যবহার করব। তাহলে এই কথাগুলি আলোচনা করা হচ্ছে ল্যাবরেটরিতে, তাই নাম হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, আমার কথা তোমাদের ভালো লাগছে কিনা? আর একটা কথা, ভালো তো লাগতে হবে, কারণ এখানে একটা জিনিস দেখো, তোমরা লিখতে পারবে, আমি সে প্রশ্নটা দেখে তার অ্যান্সার করতে পারবো, বলতে পারবো। কমেন্ট বক্সে তোমরা প্রশ্নটা লিখো, আমি দেখবো। আর তাছাড়া 1টা 15 যখন ক্লাসটা আমরা নেব, তখন আমাদের ক্লাসটা কিন্তু আর ওই আধা ঘন্টায় সীমাবদ্ধ থাকবে না। আমরা ক্লাসটা একটু দীর্ঘ করব, তখন একটু বিস্তারিত আলোচনা করব। তাই বৃহস্পতিবারের ক্লাসটা একটা বিষয়ে কেউ মিস না করলে ভালো হবে। যাক, দেখো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার কেন আমরা বললাম। তারপর দেখো আছে গুণগত রসায়ন। আসলে এটা আবার কেমন? গুণগত রসায়নটা কেমন, তাই না? তোমার ভিতরে কি গুণ আছে? তুমি এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছো, এখন বিজ্ঞান বিভাগে পড়েছো, তোমার রেজাল্টটাও দেখছি ভালো আছে। এখন আসলে তুমি কেমিস্ট্রিতে কেমন ছিলে, ফিজিক্সে কেমন ছিলে, ম্যাথে কেমন ছিলে, কোনটাতে কেমন নাম্বার পেয়েছো, অর্থাৎ গুণটা কেমন, কতদূর। তুমি তো একটা রেজাল্ট পেয়ে গেছো, এসএসসি পাশ করেছো, কিন্তু তার কি কি গুণ আছে এইটা আর কি। একজনকে কেমন দেখতে ভালো, তার ভিতরে কি কি গুণ আছে সেটা বিচার করা হয় এখানে গুণগত রসায়ন। যাক, আমরা পরে দেখছি। দেখো তারপর আছে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, 3য় অধ্যায়, পর্যায়বৃত্ত ধর্ম। হ্যাঁ, এখানে জাহিদ প্রশ্ন করেছো, স্যার ওর কি 7ই পসিবল বই শেষ করা?
যাই তোমার কথাটা আমার বুঝতেই কষ্ট হচ্ছে স্যার। ফোর কি সাথী পসিবল বই শেষ কর। হ্যালো জাহিদ, হ্যালো জাহিদ, আমি তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না। জাহিদ শুনতে পাচ্ছ আমার কথা? তুমি আরেকবার একটু লেখো। আমরা দেখো, আমি বলতে চাচ্ছি যে বৃহস্পতিবারের যে 1:15 যে ক্লাসটা থাকবে, এই ক্লাসটার লিমিটেশন আমাদের থাকবে না। আমরা যতক্ষণ পারবো এটা আলোচনা করতে থাকবো, পড়তে থাকবো, সেই চিন্তায় থাকবা তোমরা। ক্লাসটা করার পরে বললাম তো যে আমি কলেজে যাব, কলেজে যেয়ে তারপরে ফিরে চলে এসে 1:15 ঠিকই ক্লাসে বসে যাব। যাক দেখো, আমি জাহিদের কথাটার পরে জাহিদ লিখতে থাকুক, আমি দেখি। আমাদের 3য় নাম্বার অধ্যায়টা হলো পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। দেখো, এই পর্যায়বৃত্ত ধর্ম, এখানে আমার পর্যায় সারণী আছে, আমার পর্যায়বৃত্ত ধর্ম আছে, এখানে গ্রুপ কেমিস্ট্রি আছে, এখানে গ্রুপ কেমিস্ট্রি আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে, তারপর তোমার পর্যায়বৃত্ত ধর্ম আছে, পর্যায় সারণী আছে। তাহলে এখানে দেখো, এই যে পর্যায়বৃত্ত ধর্ম, এখানেই কিন্তু আমার 4টে অধ্যায় মতো আলোচনা হয়ে গেল। তারপরে আছে আমার রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনেও আমার অনেক জায়গা নিয়ে আলোচনা আছে যদিও। যাক দেখো, এখন আমি তোমার 4র্থ নাম্বার অধ্যায়টা হলো আমাদের রাসায়নিক পরিবর্তন। 4র্থ নাম্বার অধ্যায়টা হলো আমাদের রাসায়নিক পরিবর্তন। দেখো এখানে আমি জাহিদের কথা, জাহিদ মনে হয় 4 নম্বর কথাটা লিখছে, পসিবল বই শেষ করা। হ্যাঁ সম্ভব। আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা বই তোমরা অবশ্যই বা লাইব্রেরি থেকে নিয়ে সেই বইটাই ক্লিয়ারভাবে সম্পূর্ণভাবে শেষ করবা। ও ওইটা, হ্যাঁ 4 মাস জাহিদ না, ওইটা তো আমি উদাহরণ দিয়েছিলাম যে 4 মাস, ওটা 4 মাস আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম। আমাদের ধরে নিতে হবে যে আগামী এপ্রিলের পরের এপ্রিলে তোমাদের পরীক্ষা দিতে হবে। আগামী বছর 2021 সালের যে এপ্রিল মাস আছে, তোমরা 2022 সালের এপ্রিল মাসে তোমরা ইন্টার পরীক্ষা দিবে, এটা ধরে নিবে। এখন আমাদের করোনাকালীন সময়ের জন্য হয়তো তোমাদের পরীক্ষা কিছুটা পিছাতে পারে, সেটা তখন বোঝা যাবে। এটা নিয়ে ধারণা করা বা বলাও ঠিক হবে না। ধরে নিও যে 2022 সালের এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হবে, সেইভাবে আমাদেরকে শেষ করতে হবে। আরও একটা কথা এখানে দেখো, আমাদের প্রথম পত্র মানে কিন্তু এইটা ফার্স্ট ইয়ারের বই না, দ্বিতীয় পত্র মানে এটা কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের বই না। তুমি দেখবা প্রত্যেকটা বইতে কিন্তু দেখো প্রত্যেক আমার এখানে যে 2টা বই, ওখানে একাদশ দ্বাদশ লেখা আছে সব বইতে। তার মানে আমি ফার্স্ট পার্টটাও তোমার একাদশে পড়বো, দ্বাদশে পড়বো, সেকেন্ড পার্টটাও একাদশে দ্বাদশে পড়বো। জাহিদ, তুমি যে কথাটা নিয়েছো যে আমি 4 মাসে তোমার সিলেবাস শেষ করতে হবে, না এটা না। আমি তোমাদের ওই কথা এমনি উদাহরণ দিয়ে বলছিলাম যে তোমরা হয়তো চিন্তা করলে যে 5টা অধ্যায় আছে, তাহলে 5টা অধ্যায় তো আমার 2 মাসে শেষ হতে পারে। এটা না, আমরা কখনোই হবে না। আমার 5টা অধ্যায় কমপক্ষে 6-7 মাস সময় লাগবে আমাদের 5টা অধ্যায় শেষ করতে। আমাদের 5টা অধ্যায় শেষ করতে আমি তোমাদের দেখাচ্ছি যে এই 5টা অধ্যায়ের ভিতরে আমি একটু আগেই বললাম যে আমাদের মনে করো 5টা অধ্যায় না, ওখানে আছে 15টা অধ্যায়। কিভাবে আছে আমি দেখাবো। যাক, এই রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তন এখানে আছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার কিছু কাজ আছে, এখানে আছে বিক্রিয়ার হার আছে, এখানে আছে অম্লকারক সাম্য অবস্থা আছে, এখানে রাসায়নিক সাম্য অবস্থা আছে, এখানে রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর আছে। এতগুলো অধ্যায় দেখো আমার এই রাসায়নিক পরিবর্তনের মতো আছে, আমরা যেটাকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলি। পরেরটা দেখো আমাদের আছে কর্মমুখী রসায়ন। পঞ্চম যে অধ্যায়টা আছে এটা হলো আমাদের কর্মমুখী রসায়ন। কর্মমুখী আসলে এটা প্রফেশনাল কেমিস্ট্রি যেটাকে আমরা বলি। আমরা কিছু করতে পারবো, কিছু তৈরি করতে পারবো, বেঁচে থাকার দিকে কিছুটা পৌঁছাতে পারবো, এরকম ধরনের কিছু আলোচনা সাধারণত এখানে করা হয়। যেমন মনে করো ভিনেগার প্রস্তুত করবা, তুমি ধরো মশার কয়েল তৈরি করতে পারো,
তুমি মোমবাতি তৈরি করতে পারো, তুমি চুলের যে আমরা যে কালার মেহেদি দিই, মেহেদিটা তৈরি করতে পারো, আমরা শেভিং ক্রিমটা কিভাবে তৈরি করতে পারি, ঠিক এরকম অনেক কিছু আছে ওইখানে, যেটা আমরা আবার তাই বলে তুমি যেন অ্যালকোহল তৈরি করে না, অ্যালকোহল তৈরি করার কোনো দরকার নেই, আর তৈরি করলে সেটা কাজে লাগানোর জন্য, খাওয়ার জন্য না। যাক দেখো, তাহলে এরকম অনেক কিছু আছে এখানে, যে কর্মমুখী রসায়নে আমরা কিভাবে, তুমি স্বাভাবিক অবস্থায় ময়লা পরিষ্কার করো, টয়লেটে তুমি হারপিক দিতে পারো। হারপিক আসলে তুমি কিন্তু অনেক সময় জানো না যে কতটুকু হারপিক দিতে হবে, কিভাবে দিতে হবে, কিভাবে দিলে পরিষ্কার হয়, এটা জানো না। তাহলে এই সিস্টেমগুলো যে হারপিকটা কিভাবে ময়লাকে পরিষ্কার করে, এখন এইটা তুমি বললে যে আমি একটা ব্রাশ নিয়ে হারপিকটা দিয়ে একটু ডলে দিলাম, পানি দিয়ে দিলে পরিষ্কার হয়ে গেল। আসলে এই বলাটা কিন্তু বলার জন্য কোনো তোমার পড়ালেখার প্রয়োজন হয় না, কেমিস্ট্রি জানার প্রয়োজন হয় না। যারা এই ধরনের ব্যাখ্যা করবে তারা কিন্তু তোমার কেমিস্ট্রি জানবে তা না। আমরা সাধারণত কিভাবে ময়লাটা যাবে, ওইখান থেকে হাইড্রোজেন আয়ন যাবে, ওইচ আয়ন যাবে, কিভাবে তোমার ময়লাকে অপসারণ করবে, সেই ধরনের সিস্টেম পরিচালনা করার জন্য আমরা সাধারণত এই কর্মমুখী রসায়নটা ব্যবহার করি। যাক প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব এই 5টি অধ্যায়কে আবার কিভাবে আমরা ভাগ করেছি। আমার ওরিয়েন্টেশন ক্লাস মনে হয় আমি তোমাদের আজকে শেষ করতে পারবো না, হয়তো রবিবার পর্যন্ত আমাকে টেনে নিতে হবে, আর এই কথাগুলো আমাকে বলতেও হবে। আমরা আগামী বৃহস্পতিবার থেকে আমরা আলোচনায় আসবো। তবে আলোচনা মানে কি আমাদের এইগুলো কাজের নয়। হ্যাঁ, আমি এই যে কথাগুলো বলছি, লিখছি, তোমরা আবার পরবর্তীতে একটু শুনে নিবে, দেখে নিবে। আর যে ক্লাসটা পড়তে পড়তে বোঝাতে বোঝাতে যদি সমস্যা হয়, আবার পড়লে বুঝতে পারছো না, আবার একটু তোমরা পরে পড়ে নেওয়ার চেষ্টা করবে। আমার স্লাইডের কালারগুলো ঠিক আছে কিনা, অক্ষরটা বুঝতে পারছো কিনা, এসবও জানাতে হবে। জাহিদ, আর এখানে পিলাবন নামে একজনকে দেখছি, স্যার জাহিদ কথা বলছে, কিভাবে আপনার সাথে আমি তো বলতে পারছি না। পিলাবন, এখানে জাহিদ কথা বলছে না, জাহিদ আমাকে লিখে জানাচ্ছে, কমেন্ট বক্সে লিখে দিচ্ছে যে কে কোন প্রশ্নটা সে করবে, তার কোন প্রশ্নটা আছে। তুমিও লিখতে পারো, প্রশ্ন লিখলে আমি তার অ্যান্সার করবো অবশ্যই। আমরা প্রতিদিনের ক্লাসে তোমরা প্রশ্ন করবে, লিখবে, আমি পড়ালে কোন পড়াটা বুঝতে পারছো কিনা, আমার লেখা বুঝতে পারছো কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, প্রত্যেকটা কথা তোমরা লিখলে আমি সেই কথার অ্যান্সার করবো তোমাদের। আমরা লাইভ অনুষ্ঠানেই থাকবো, বললাম তো যে 2 দিন ক্লাস প্লাবন। প্রথম দিন আমাদের রবিবার, যেটা থাকবে 9:30টায় ক্লাস, এবং প্রতি বৃহস্পতিবার 1:15-তে থাকবে আমাদের ক্লাস। আমরা এই 2টা ক্লাস করব, এবং ক্লাস 2টা ভালোভাবে করার চেষ্টা করবে, এবং অধিকাংশ সময় আমি যেমন লাইভে করছি, তোমরা লাইভে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? যাক দেখো, এখন দেখো, আমি যেটা জাহিদ, তুমি প্লাবনকে একটু জানিয়ে দাও যে সে তুমি কিভাবে লিখছো, তাদের সাথে একটু শেয়ার করব। তাছাড়া অন্যান্য বন্ধু বান্ধবদের একটু ক্লাসে নিয়ে আসতে হবে, তাদের সাথে একটু সাক্ষাৎ করতে হবে, এইটা। যাক দেখো, তাহলে আমরা এইবার আমাদের এই 5টি অধ্যায়ের ভাগটা করে দেখি কি কি আছে এখানে আমাদের। দেখো, আমরা প্রথমেই আলোচনা করব কি, প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আমাদের কি কি থাকতে পারে বা কি কি আছে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আমাদের কি কি থাকতে পারে এবং কি কি আছে। প্রিয় শিক্ষার্থী, দেখো, বিষয়বস্তু শিকনফল আছে কয়টি? 14টি। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আমার শিকনফল আছে 14টি। তোমরা বইটা করলেই দেখতে পাবে বিষয়বস্তু লেখা আছে, এবং বিষয়বস্তুর ভিতরে 1, 2, 3, 4 এইভাবে 14টি দেওয়া আছে আমাদের শিকনফল। অর্থাৎ মনে করো আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার করলে আমরা কি কি শিখতে পারবো বা কি কি বলতে পারবো, কি কি করতে পারবো, এরকম। দেখো, তারপরে কি আছে, এখানে আছে ল্যাবরেটরি কিভাবে ব্যবহার করতে হবে। এখানে আছে ল্যাবরেটরি কিভাবে ব্যবহার করতে হবে। আমরা ল্যাবরেটরিতে যখন যাব তার ব্যবহারটা আগে শিখলাম না, হঠাৎ করে চলে গেল। একটা বন্ধুর গায়ে একটা অ্যাসিডের বোতল নিয়ে একটু ঢেলে দিলাম, তাহলে অ্যাসিডটা ব্যবহার করলে কি হয়, অ্যাসিডটা কিভাবে ব্যবহার করতে হবে এটা তো আমাদের জানা দরকার নাকি? তাহলে অ্যাসিডটা ব্যবহারে আমি জানি না, আমি ল্যাবরেটরিতে ঢুকে যাচ্ছি, দেখা যাচ্ছে পচা ডিমের একটা গন্ধ আছে, আমি সহ্য করতে পারি না। একটা মাস্ক পরে যদি আমি ল্যাবে প্রবেশ করি তাহলে গন্ধটা কিন্তু আমার পেটের ভিতরে ঢুকবে না। যদি না ঢোকে তাহলে কিন্তু আর আমার পেটের ভিতরে সমস্যাও সৃষ্টি করতে পারলো না। তাহলে আমি এখন কি করব, ল্যাবরেটরিতে ঢুকতে গেলে আমার মাস্কটা ব্যবহার করতে হবে। তাহলে এইটা আমার একটা ব্যবহার না, যে ল্যাবরেটরিতে আমি কিভাবে ল্যাবরেটরি থেকে ব্যবহার করবো, তাহলে আমার মাস্ক পরে ল্যাবরেটরিতে ঢুকতে হবে। আমার গায়ে সুন্দর একটা জামা ছিল, জামাতে একটা রং পড়লো, নষ্ট হয়ে গেল, অ্যাসিড পড়লো, নষ্ট হয়ে যেতে পারে।
তাহলে সেই জামাটার গায়ে আমার একটা অ্যাপ্রন পরতে হবে। এবার এখন আবার চলে আসো বাবা, আবার অ্যাপ্রন কি? অ্যাপ্রন আছে, ল্যাবরেটরিতে ঢুকতে গেলে আমার একটা পোশাক পরতে হবে, যেটাকে সাদা পোশাক। আরে সাদা পোশাকটা কেমন হতে হবে বাবা? সিনথেটিক? না না না, সিনথেটিক হলে কিন্তু চলবে না, সিনথেটিক পরা যাবে না। আমরা সাধারণত সুতার তৈরি যে কাপড় আছে, সুতার কাপড় দিয়েই আমরা যে অ্যাপ্রনটা তৈরি করব, যেখানে তাপ সহ্য করতে পারবে, গরম কম লাগবে, এরকম টাইপের। আরো দেখো, তাহলে এখন এটা তো হলো। তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে তোমার একটা বন্ধু একটা গ্যাস ছেড়ে দিল, তোমার চোখে এসে লাগলো, তোমার একটা দুর্বল চোখে এসে